বাগানটা দেখলাম, এটা তো খুব ভালোভাবে গুছালো ভাবেই করছেন। এখানে আপনি কি কি প্রতিবন্ধকতা ছিল? আচ্ছা, প্রতিবন্ধকতা বলতে প্রথম হইলাম যে লোকাল লোকজন মনে করেন যে এত নতুন বাগান করবেন, এই দেশে মালটা হবে, এন হবে তেন হবে, শিক্ষিত গুলা ইঞ্জিনিয়ারিং পাস করছে, ঢাকা ছুঁয়ে গ্রামে আইছে, আইসা পাগল হয়ে গেছে, নানান নিজে পাগল হয়েছে, এলাকার লোকজন শুধু পাগল করবো, নানান ঝড় তারপর অনেকে দেখতে পারে না। এই দেশে মানে পারিপার্শ্বিক পরিবেশটাই হলো প্রথম প্রতিবন্ধকতা, তাছাড়া নর্মাল অতটা কিছু সমস্যা নেই। এমনিতে এমনিতে হচ্ছে মানে যেমন আপনি যে মনোবল থাকবে, আপনি যে হ্যাঁ, মনোবলটা নিয়ে আসবেন সেটাকে ভাইঙ্গা যেমন চুরমার করে দিবে। আমরা তো অনেকের সাথে কথা বলছিলাম যে কেউ পেঁপে পেঁপে চাষ করে যেমন হচ্ছে তার বীজটা বা গাছটা ভালো পড়ে না, এর ভাবে আপনি ওরকম কোন এটা একটা পয়েন্ট হলাম, জিনিস হচ্ছে কেউ যদি যে কোনো জিনিস চাষ করেন, যে কোনো জিনিস, মালটা হোক, কমলা হোক, পেয়ারা হোক, ড্রাগন হোক, আপনাকে গাছের যাত্রা প্রদান আনতে হবে। কারণ আপনি বললেন একটা গাছ, মালটা গাছ 2 বছর 3 বছর পর আপনি ফলন দিল, ওর পরে যে কাঙ্ক্ষিত যে ফলনটা আপনি পাইলেন না, বুঝতে পারছেন, সেক্ষেত্রে 3টা বছর আপনার মাঠে মারা শেষ। এই জন্য আমি যেটা করছি, বাগান করার আগে আমি 2 বছর শুধু ভিজিট করছি। 2টা বছর ইউটিউবে আসছে, মিডিয়াতে আসছে, বা মোটামুটি পরিচিতি শুনছি, এরকম কোনো বাগান নাই বাংলাদেশে যে আমি না গেছি। আগে মনে করেন যে 2 বছর শুধু বাগান ভিজিট করছি, এবং আমার মাটিতে, সেম মাটিতে কেউ চাষ করছে কিনা এই জিনিসটা, তখন দেখার পরে যে না, আমার এরকম সেম মাটিতে অন্য জায়গায় হয়েছে, তারপরে আমি আই গেছি, বুঝতে পারছেন, যে এবং জাত হইলাম, বাগানে গেছি, 1 বছর ঘুরছি, তার ফল খাইছি, তারপরে বছর তাকে গাফটিং করে তার কাছে চারা আনছি, বুঝতে পারছেন। যেমন আমার চারাটা বলি, আমি এই ফটিকছড়ি থেকে নিয়ে আসছি, ফটিকছড়ি তারও 2 বছর 1 বছর আগে গেছি, মালটা খাইছি, প্রথমে খাইছি সবুজ থাকতে, তারপরে সে বলছে ওই হলুদ হয়, আবার ডিসেম্বরে গেছি, ডিসেম্বরে যা দেখছি হ্যাঁ গাছ একটু সত্যি হলুদ হয়েছে, তারপরে ওইটাও খাইছি, খাই দিছি না, টেস্ট ঠিক আছে, তারপরে বলছি আমাকে এখানে চারা দেন, তারপরে ওনার কাছে আমি চারা করে তারা চারা আনছি। এইভাবে জীবনে আমি হচ্ছে কি, আমি যে গাছই রোপণ করছি, চারাতে ঠকি নাই, বুঝতে এইটাই পারছেন, মানে চারাতে ঠকি নাই, মূলত যদি টেস্টই প্রথমে যদি আলাদা। না ঠকে তাহলে তো পুনরায় আস্তে আস্তে লাভ না হোক বা পুরোপুরি তো মাটিতে জানা, যেমন যদি চারা বা বীজে যদি ক্ষতি হয় তাহলে তো পুরোভাবে হয়েছে। যেমন একটা ভাই অনেক টাকা, প্রায় 13 লাখ টাকা নাকি উনি লস করছে, ওনার চারাটাই ঠিক ছিল না। এটার জানার জন্য আমরা যেটা করব সেটা সাধারণত অনলাইন থেকে চারা অর্ডার একটু কমাই দিব। মানে আপনার কি দেখে কি দিব, বাগান নাই, অনেক অনলাইন ব্যবসায়ী আছে, মানে বাগান নাই, আপনি আরেকজনের বাগানে ভিডিও করে সে চালায় বিক্রি করতেছে। তো আমরা এত টাকা খরচ করে বাগান করবো, একটা শ্রম দিব, একটা স্বপ্ন, তো স্বপ্নটা বাস্তবায়ন করে আমরা যাব, বাগানে যাব, তার গাছ দেখবো, চারা দেখবো, দেখে তারপরে কষ্ট একটু খরচ বেশি হোক, তারপরেও যে নিয়ে আসবো। আপনার অনলাইন থেকে ওইভাবে না কিনাটাই আমি মনে করি। এবং আমার কথা আছে, আমি নিজে অনলাইনে টাকা দিয়ে যে আমার কিছু চারা লাগবো, পেয়ারা চারা আমার কাছে নাই, দেন, টাকা মাই, দেয় নেই, বুঝতে পারছেন, নাম করা ইউটিউবে বড় বড় এরকম আসছে, দেয় নেই। জি, জি, ইউনিসেগো ফার্ম থেকে, জি জি জি। এবং ইকবাল, ইকবাল ইকবালের কাছ থেকে আমি চারা আনছিলাম, ইকবাল, এবং ওর ওর যত জায়গায় মালটা খাইছেন ওর মতো টেস্টি মালটা হবে না, বুঝতে পারছেন? হিয়াকুর বাজারে আমি, আপনি হিয়াকুর অনেকবার গেছি, অনেকবার। ইকবাল তো রিসেন্টলি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, ওর ওর চারাগুলো ভালো ছিল। আর আমি একটা বাগান করবো, আমি খুঁজবো না, আমাকে দেখতে হবে না ইউটিউব বিষয়ে মানুষ, আমার কাজই ছিল ইউটিউবে কোথায় কোন বাগান করছে। চুয়াডাঙ্গা গেছি, তারপরে আপনার ঝিনাইদহ গেছি, ওদিকে নাটোর গেছি, সব জায়গা ঘুরছি, ফটিকছড়ি গেছি, ওই জায়গাটা আমার ভালো লাগছে। তো হ্যাঁ 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 হ্যাঁ, ওখান থেকে। আপনার যে কোল্ড স্টোরেজটা করছেন, এটা যে কন্টেনারটার ইয়া কিরকম, কস্টিং কিরকম পড়ছে, কন্টেনারটা কত দিয়ে এটা তো আমি কিনছেন? বলতে পারবো না, এটা তো আমাকে প্রজেক্ট আকারে দিছে, প্রজেক্ট হিসেবে দিছে, প্রজেক্টের থেকে প্রজেক্ট থেকে দিছে, এটা সরকার বলতে পারবে, ও, মানে এই প্রজেক্টের যে পিডি উনি বলতে জানা পারবে। ছিল না। হ্যাঁ, এবং ওটা আমি নিজে করি নাই, মানে ওটা প্রজেক্ট না, সোলার আছে, ইলেকট্রিক সংযোগ আছে। আপনি 2 দিন বৃষ্টি নামছে, আপনি কি করবেন, আপনি মাল রাখছেন তো নষ্ট হয়ে যাবে। বিদ্যুৎ আমি এখন এটা অতটা দিন 1 মাস ধরে গেছে, তো আশা বেশি আসার কথা না, দিনে তো ও আমার মনে করেন যে 3600 ওয়াটেরই দিছে, সোলার প্যানেল দিছে, এটা আমার 1700-1800 ওয়াট খায়, সেক্ষেত্রে আমার দিনে তো লাগে না। তারপরে আবার লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, এটা মনে করেন 2-2.5 ঘন্টা আবার ব্যাকআপ দিচ্ছে, সেক্ষেত্রে একদিনে চলে এটা 3-4 ঘন্টা, সেক্ষেত্রে খুব বেশি ইলেকট্রিসিটি খাওয়ার কথা না। ভাই, আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এখানে তো অলমোস্ট প্রায় হচ্ছে সর্জন পদ্ধতিটা মেনটেন করে করা। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে অ্যাকচুয়ালি পানি কেমন হয়? বুঝি নাই। অ্যাকচুয়ালি আপনাদের এখানে পানি কেমন হয় যার কারণে আপনাকে আচ্ছা, সর্জন করতে হয়? আমাদের এখানে নর্মালি 22 বছর পর 2020 সালে বন্যা হয়েছিল, এরপরে আর আসে নাই। তারপর আমার চতুর্দিকে বাগানটা দেখছেন, এই যে সড়কটা আছে, জি যে জি। আমরা রাস্তাটা বলি, এই রাস্তা পরিমাণ চতুর্দিকে একটা বেড়িবাঁধ করা আছে এবং একটা ক্যানেল করা আছে।
ওভার বৃষ্টি হলে ওই পানি ওই ক্যানেলে চলে যায়, ওখান থেকে আমি মোটর দিয়ে ফালাই দিই। আর বাইরের পানি তো আমার এখানে আসতে পারে না, সো বন্যার অতটা সমস্যা নাই। সর্জন যখন করছেন, আমরা মাটি ক্যানেল যখন করলাম, করার সময় যে মাটিটা উপরে তুললাম, তখন কি জৈব সারের কোনো ক্ষেত্রে কোনো প্রয়োগ আগেই করে ফেলছেন না পরে করছেন? না, এটা হইলাম আমি যখন মাটি দিছি, যখন মাটি দেওয়ার পর যে গোবর সারটা ছিল, গোবর সারটা আমি আমার এই যে এখানে মানে ছিল, আমি এগুলো পরে ভরাট করে করছি। একটা খালের মধ্যে ছিল, খালের মধ্যে মনে করেন আমি টাকা কিনে তো 20 টাকা গোবর ফেলাইছিলাম। একবার ফেলাইছি, ওর মধ্যে সার দিছি, আবার ফেলাইছি, এরকম দিয়ে ওটা কুবাইয়ে মানে ই করে রাখছিলাম। পরে যে মাটিগুলো উঠাই দিয়ে সেরা ওর মধ্যে টুকরি টুকরি, আমরা টুকরি বলি হাজি ঝাঁকা ঝাঁকা ভরে ভরে দিয়ে কুবাব দিয়ে তারপরে মনে করেন 10-12 দিন পর চারা লাগাই দিছি। বুঝতে পারছি, মানে অর্থাৎ আগে আমরা মাটি ফেললাম, ফেলার পরে আমরা জৈব সার এদিকে আসেন আপু। ফেলার পরে যেটা করা হয়েছে যে আমরা গাছটা হচ্ছে তখন রোপণ করেছি। জি, ঠিক আছে, ধন্যবাদ। আর আর প্রশ্ন আছে কারো? আসসালামু আলাইকুম, আমি মুক্তারুজ্জামান, আমি আসছি যশোর থেকে। আপনি যে কথাগুলো বললেন, আমরা শিকর ভাই, আমি শুনে খুশি হলাম যে আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, জি। এবং আমরা কেরালার কৃষি সম্পর্কে যদি জানি, ওখানে 99% উদ্যোক্তায় ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড। এবং আমাদের বাগেরহাটে একজন সফল উদ্যোক্তা আছে, মধুমতি অ্যাগ্রো নামে ওনার একটা চ্যানেল আছে সমগ্র বাংলাদেশে। আমরা এখানে যারা আসছি আজকে, ম্যাক্সিমামই নতুন উদ্যোক্তা, কারোর এস্টাবলিশড আছে, কেউ আজকে এখান থেকে যে দক্ষতা নিয়ে যাব, নতুন কিছু করব। তো আমার যতটুকু এখানে ঘুরলাম আর যে ধারণা দিলেন যে আপনার বাবার অ্যাসেটের উপরে আপনি এটা করছেন, কারণ অনেকের আছে ওই ধরনের অ্যাসেট নাই, স্বল্প পুঁজি। সেক্ষেত্রে একজন নতুন উদ্যোক্তাকে আপনি সফল কৃষক হিসেবে, উদ্যোক্তা হিসেবে আমরা আপনাকে পেয়েছি। কিন্তু আমরা যদি হতে চাই, এই যে ব্যারিয়ার গুলো আছে, আমার যে যতগুলো স্টেজ পার করতে হবে, হয়ে তারপরে যে সাকসেস, আমার 5 লাখ টাকা আছে, আমি 5 লাখ টাকা পুঁজি করেই কি ইনভেস্ট করব, নাকি 50,000 থেকে শুরু করব, আমি ল্যান্ড কিভাবে কি করব, এ ব্যাপারে আপনার কি পরামর্শ? যে আপনি যে ব্যারিয়ার যেখানে আটকাইছেন, আপনার পরামর্শ নিয়ে আমরা যেন ওই জায়গায় আর না আটকায়ে মোটামুটি আমাদের সাকসেস রেট আপনার কাছাকাছি না হোক, অন্তত 90% যেন হয়। এ ব্যাপারে আপনার যদি আমাদেরকে কিছু পরামর্শ দেন, ধন্যবাদ। আমরা যে চাষ করব, বাগান করব, যাই করি না কেন, আমরা প্রথমে কি করব সেটা সিলেক্ট করব। সেটা যেমন শর্ট বেল ক্রপ, শর্ট টাইমের, যেমন আপনার ক্যাপসিকাম আছে, তারপরে শসা আছে, গাজর আছে, এরকম কিছু যে শর্ট, এইগুলা যদি করি সেক্ষেত্রে আপনার আপনার যে ইনভেস্টটা, এটার মনে করেন যে যেমন 1 লাখ টাকা ইনভেস্ট থাকলে আপনি 60% পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। আর যেগুলা লং টাইম, যেমন মালটা, কমলা, পেয়ারা, এগুলাতে আপনাকে মানে 3 ভাগ করতে হবে। 1 ভাগ প্রথমে আর আরেক ভাগ আস্তে আস্তে দেখবেন যে লাস্ট ভাগ পর্যন্ত ফলন আসতে পারছে, পুরাই গেছে। বুঝছেন? আপনি যদি 5 লাখ আছে, পুরা 5 লাখ ধরেই আপনি ইনভেস্ট করলেন, পরবর্তী আপনি লেবার বিল দিবেন কোথেকে, সার কোথেকে দিবেন, নিজে চলবেন কিভাবে? বুঝেন নাই? আমরা আউটপুট 3 বছর পরে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস করতে হবে, আমরা যে ফলটাই করব, যেমন মালটা যদি করি, আমরা ধরেন মালটা মিনিমাম 10 ফিট গ্যাপ দিব। সেক্ষেত্রে প্রথম বছর 1-2 বছরে তো গাছ অত বড় হয় না, আমরা এর মাঝে চাইলে কুল এবং পেয়ারাটা দিতে পারি। তবে কুল দিতে মানা করি, কুল 1 বছরে ঝাঁপড়ে যায়, গাছের জন্য এফেক্ট করে। যেমন আমার এই পাশে কুল থাকার কারণে উঠে ফেলেছে এই বছর, মালটা গাছগুলোর অবস্থা খুব খারাপ অবস্থা। তো কুল না দিয়ে আমরা পেয়ারা দিতে পারি। পেয়ারাটা আমরা 3 বছর একদম অনায়াসে খাইতে পারবো, এবং পেয়ারাটা হচ্ছে আপনার 6 থেকে 1 বছরের মধ্যে আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে। তাহলে সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত আপনি ইনভেস্ট করতে হবে, বাকি টাইমটা আপনি ওই পেয়ারা বিক্রি করে ওই টাকা দিয়ে বাগান চালাতে পারবেন, এবং 3য় বছর থেকে আপনি মালটা হারভেস্ট করতে পারবেন। এই জন্য আমরা একটা মানে শুধু মালটা বুনে দিচ্ছি, আর কিছু দিব না, না এরকম করবো না। আমরা মাঝখানে পেয়ারা দিয়ে দিব একটা করে, যেমন 10 ফিট এখানে একটা গাছ বুনছি, এনে 10 ফিট মাঝখানে একটা করে পেয়ারা দিব। সেক্ষেত্রে আপনার ওই পেয়ারার জন্য এক্সট্রা কোনো সার দিতে হবে না, আপনি যে এই সারটাই ও মোটামুটি খায় নিবে। বুঝছেন? ওই স্প্রে, অন্য যে স্প্রে করবেন ওই স্প্রেটাই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি খুব বেশি কস্টিং আসবে না, কিন্তু আপনার খরচটা কমে যাবে। বুঝতে পারছেন? ধন্যবাদ। আর কিছু বলেন? আসসালামু আলাইকুম। এখন অনেকে আমিও হচ্ছে একেবারেই নতুন, তো সেক্ষেত্রে আমি যেটা জানতে চাই, আপনি তো অনেকদিন ধরে করছেন, তো আপনার রেগুলার যে সার দিচ্ছেন, কীটনাশক দিচ্ছেন, এটার ডাটা কি রেগুলার রাখছেন, নাকি 1 বছর 1.5 বছর রাখার পরে বাদ দিয়ে দিয়েছেন যে না আমার মাথায় যা আছে আমি ওই অনুযায়ী বা গাছ দেখে আমি আসলে প্রয়োগ করব? এটার ব্যাপারটা কি একটু জানতে চাচ্ছি। আসলে প্রথম অবস্থায় রেগুলার ডাটা রাখা লাগছে। প্রথম যে আমি নতুন, কোনটার কি ওষুধ বা কি কোন প্রকার কি লাগবে, ছত্রাকের নাশকের জন্য কি লাগবে, এই জিনিস আমার ওইভাবে অতটা জানা ছিল না।
এখন আর সেটা হয় না, এখন আমি গাছের চেহারা বুঝে আমি স্প্রে করবো। মানে এক্সপার্টিজ হিসেবে যেভাবে যা প্রয়োগ করা লাগে সেভাবে করছেন। জি 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 জি, এটা এটা আপনাদের ক্ষেত্রেও হবে। আপনারা প্রথম প্রথম যখন করবেন 1 বছর 2 বছর কারো পরামর্শ বা কোনো দোকানদারের পরামর্শ হোক, কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আপনারা করবেন। পরবর্তীতে কৃষি অফিসার আপনাদের কাছে আসবে। এখন কিন্তু ইয়ে নিয়েন না, 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 মানে এটা স্বাভাবিক। এখানে অনেক কৃষি অফিসারও কিন্তু যারা মাঠ লেভেলে কাজ করে, তারা কিন্তু কেউ নতুন একটা বাগান করতে গেছে, তার কাছে পরামর্শের জন্য গেলে ভাই আতিক ভাইয়ের কাছে যান, ওনার কাছে যান, উনি আপনাকে ভালো পরামর্শ দিতে হবে। মানে এটা হচ্ছে করতে করতে মানে প্র্যাকটিক্যাল জ্ঞানটা অন্যরকম, থিওরি আলাদা জিনিস, থিওরি জিনিস আলাদা, প্র্যাকটিক্যালটা অন্যরকম। এই জন্য আমি বারবার বলি যারা এই বাগান করে তাদের বলি যে আপনারা বাগান করার আগে ট্রেনিং করবেন, ঠিক আছে ভালো, কিন্তু প্রচুর বাগান ভিজিট করবেন। কারণ এখানে কেউ সফল হয়েছে, কেউ বিফল হয়েছে, সে কেন সফল হয়েছে সেটা জানলেন, কেউ কেন বিফল হয়েছে সেটা জানলেন, আপনি ওইভাবেই কাজ করতে পারবেন। তাইলে সবচেয়ে ভালো। আপনি মনে হলেন যে একটু বাগান ভিজিটে একটু খরচ হবে, হ্যাঁ হবে না, করবেন, তাহলে আপনার সাকসেস রেটটা বাইরে যাবে, মানে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, আর একটা ছোট কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ফেলিওর কি এখন পর্যন্ত? আসলে আমি তো ওইরকম দেখি নাই আমার ফেলিওর। আপনারা দেখছেন কেন কোনো ফেলিওর থাকলে? না, না, আমি আপনার মতামতটা জানতে চাচ্ছি, কারণ এই জার্নিটা আপনি একা করছেন। জি, তো এই জার্নি থেকে আপনার কাছে কি মনে হয়েছে যে না, এই জায়গাটাতে আমি ফেলিওর বা এই জায়গাটা আমার ইমপ্রুভ করা যেত, সেরকম কিছু? তাহলে আমরা ওই জায়গাগুলোতে না যাই। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটা হইলাম আপনার হইলাম যেমন গাছ, যে আমরা যখন ফেলিওর যে ব্যাপারটা, আপনি গাছ যখন লাগাইবেন তখন একটা পরিকল্পনার মতো, যেমন আমি মালটা গাছটা আমি বলি আমরা 10 ফুট দিছি, কিন্তু এটার একটা মেমোরি থাকা উচিত। যেমন আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই পারলে আমরা 20 ফুট ডিস্টেন্সে দিব, কিন্তু 20 ফুটের এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা দিব, মাঝখানে আরেকটা দিব, তাই আমার সমান চারাই চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে আমি 2-4 বছর পরে আমি এই জিনিসটাকে হয়তো যখন গাছগুলোর সমস্যা হয়ে যাবে আমি উঠাই ঠিক আমার ওই পদ্ধতিতে যাব। আমার চারা লাগানোর সিস্টেমটা কিছুটা প্রবলেম আছে, এটা আমার কাছে বড় ফেলিওর মনে হয়, বুঝতে পারছেন? তাছাড়া আমি আর কোনো ফেলিওর দেখিনি, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ঠিক আছে। আপুদের কিছু প্রশ্ন আছে?